সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 17ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অনন্য, উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে নতুন একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা জানি বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। তার পূর্বে ওই দিনই সকালে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে গণতন্ত্রের অভিযাত্রায় আমাদের একটি নতুন পথ চলার শুভ সূচনা হতে যাচ্ছে 17ই ফেব্রুয়ারি 2026। এই যে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন, এ নিয়ে জনগণের অনেক আগ্রহ আছে, জনগণের অনেক প্রত্যাশা আছে, জনগণের অনেক দাবি আছে, জনগণের অনেক ঔৎসুক্য আছে। প্রত্যাশার পরিমাণ পাহাড় সমান, সীমাহীন। এই পাহাড় সমান প্রত্যাশা সম্পূর্ণটা পূরণ যদি নাও হয়, জনগণ অন্তত বিগত সরকার যেটিকে রক্ত দিয়ে জনগণ বিদায় করেছে, সেই সরকারের কি দুর্বলতা ছিল, সেই দুর্বলতার জায়গায় ভবিষ্যৎ সরকারের সফলতা এভাবেই হয়তো তারা মূল্যায়ন করে যদি স্বস্তি পায়, সেটি ভবিষ্যৎ সরকারের জন্য অত্যন্ত বড় একটি লক্ষ্য, এমনটি আমরা নাগরিক হিসেবে মনে করি। তবে ইতিমধ্যেই গণতন্ত্রের এই সুবাতাসে আমরা অনেকগুলি সুঘ্রাণ পেয়েছি। যেমন 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় এবং একই দিন রাত 8টা অথবা তার কিছু পরে বিএনপি চেয়ারম্যান, যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত একটি ইতিবাচক এবং উদাহরণ সৃষ্টিকারী তিনি একটি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, যারা সংখ্যায় তার থেকে কম আসন পেয়েছে জাতীয় সংসদে, সেই দলগুলোর প্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেছেন। আমরা বিরোধ, বিদ্বেষ, প্রতিহিংসার যে রাজনীতি দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম, তার প্রেক্ষিতে তারেক রহমান সাহেবের এই যে ঐক্য এবং শান্তির যে বার্তা, তিনি যেদিন প্রথম দেশে এসেছিলেন 25 ডিসেম্বর 2025, সেদিন তিনি 300 ফিট প্রকারান্তরে 36 জুলাই এক্সপ্রেস ওয়েতে 17 মিনিটের ভাষণে তিনি যে শান্তি এবং ঐক্যের বার্তা দিয়েছিলেন, তার একটা প্রমাণ আমরা দেখেছি 15ই ফেব্রুয়ারি 2026-এ। তিনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রধান দল জামাত, তার আমির ডক্টর শফিকের সাথে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমরা দেখেছি তারপরে 8টার কিছু পরে তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল তার একটি বড় অংশ, সেই তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি গঠন করেছিল এনসিপি, তার প্রধান নাহিদ ইসলামের বাসভবনে তিনি গিয়েছেন। এখানে তারেক রহমান বড় দলের প্রধান, তিনি মাপে অনেক বড় নেতা। এই যে মানসিক শৃঙ্খল, সেটি তিনি ভেঙে তিনি যে বড়ত্ব অর্জন করেছেন, বড়ত্বর জায়গা থেকে তিনি যে তার সহকর্মীদেরকে বুকে টেনে নিয়ে ঐক্যের মধ্য দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে চান, তারই একটি বার্তা তিনি দিতে সক্ষম হয়েছেন, এমনটি আমরা মনে করতে পারি। আমরা দেখেছি তারেক রহমানের এই সৌজন্যতার বিপরীতে প্রতি উত্তরে ডক্টর শফিক এবং নাহিদ ইসলাম তারাও তাকে অভ্যর্থনা জানাতে যথাযথ আচরণ করেছেন। এই সৌহার্দ্য, এই প্রীতির পরিবেশই আমরা বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী দিনেও অব্যাহত থাকবে, এমনটি প্রত্যাশা করি। এখন প্রশ্ন হলো, এই যে নতুন মন্ত্রিসভা, এর কাছে আমাদের চাহিদা কী, বা এ সম্পর্কে আমাদের পরামর্শ কী? আমরা পরামর্শ দিতে চাই না, আমরা চাহিদাও দিতে চাই না। আমরা শুধু জানিয়ে রাখতে চাই যে নাগরিকদের প্রত্যাশাটা কেমন। নাগরিকদের প্রত্যাশা কেমন এটি জানানোর আগে আমরা এটা প্রথমেই বলে নিতে চাই যে বাংলাদেশের মন্ত্রিসভা গঠনের এর আগে আমরা কয়েকবার শুনেছি যে মন্ত্রীরা শপথ গ্রহণের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের হিসাব বিবরণী প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন এবং প্রতি বছর তারা তাদের আয় ব্যয়ের হিসাব বিবরণী তারা আবার দিবেন, যেটি পাবলিক করা হবে। আমরা মনে করি তারেক রহমান সাহেব এই রীতিটি কঠোরভাবে তিনি চালু করবেন এবং তিনি অব্যাহত রাখবেন। যারা মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, তাদের মন্ত্রী শপথের গ্রহণের দিনে তাদের সম্পদ, আয় ব্যয় এগুলোর বিবরণী কী ছিল, এটি জমা শুধু দিলে হবে না, এটি পাবলিকের সামনে উপস্থাপন করতে হবে যাতে সকলেই জানতে পারে।
এই অবাধ তথ্য থাকতে হবে। একই সঙ্গে প্রতি বৎসর তারা তাদের আয় ব্যয় হিসাব বিবরণী আবার জনসমক্ষে তিনি প্রধানমন্ত্রীর কাছে দেবেন, এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণের কাছে জানানো হবে। তাহলে অন্তত বোঝা যাবে যে মন্ত্রীরা সৎ আছেন কিংবা তিনি ইতিমধ্যে অসৎ পড়েছেন কিনা। আর দুদককে পরিপূর্ণরূপে স্বাধীন করে দিতে হবে। এটি হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল প্রথম প্রত্যাশা। নিশ্চয়ই তারেক রহমান সাহেব সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। নাগরিক হিসাবে এটি আমাদের প্রত্যাশা। একই সাথে আমরা বলতে চাই, আমরা জানতে পেরেছি যে যেমন অভিজ্ঞ রাজনীতিবিদরা এবং মন্ত্রিসভায় কাজ করার যাদের অভিজ্ঞতা আছে তারা যেমন থাকবেন, একই সঙ্গে নবীন রাজনীতিবিদ যারা ভালো করার সম্ভাবনা আছে, প্রতিশ্রুতিশীল, তাদেরও একটি গুরুত্বপূর্ণ অংশ মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। আমাদের প্রত্যাশার জায়গাটা হলো 2001 থেকে 2006 বা তারও পূর্বে মন্ত্রিসভায় সদস্য ছিলেন যাদেরকে নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, বিশ্বাসযোগ্য অভিযোগ আছে, তারা তারেক রহমান সাহেবের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না, এটি জনগণের প্রত্যাশা। এর বাইরে ঋণখেলাপি যারা আছেন, যারা রাষ্ট্রের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আন্তরিক নয়, হাজার হাজার কোটি টাকা যারা ঋণখেলাপি, তারা কেউ মন্ত্রী হবেন না, এটিও আমাদের এক ধরনের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। পাশাপাশি আমরা বলতে চাই যে এই যে নবীনরা, আমার ধারণা নবীনরা ভালো করবেন এ কারণে তাদের ভালো করার একটা এগ্রেসিভিটি থাকবে। তারা মনে করতে পারেন যে তারা যদি ভালো করেন তাহলে তাদের প্রমোশন হবে, তারা প্রবীণদেরকে তাদের ছত্রছায়া থেকে তারা যেমন অভিজ্ঞতা অর্জন করবেন, একইভাবে তারা নতুন বাংলাদেশের জন্য তারা যে পরিপূর্ণরূপে প্রস্তুত সেটি প্রমাণের দায়ও তাদের থাকবে। ফলে নবীন সদস্যরা আশা করি ভালো করবেন। তারা সৎ এবং ন্যায়পরায়ণতার এই দৃষ্টিভঙ্গিকে শপথ হিসাবে গ্রহণ করে তারা রাষ্ট্র পরিচালনার যে গুরুদায়িত্ব নিয়েছেন, যে শপথ বাক্য তারা পাঠ করবেন, সেই শপথ বাক্য অক্ষরে অক্ষরে তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটবে, এমনটি আমাদের প্রত্যাশা। এখন আমরা প্রত্যাশার পাশাপাশি একেবারে আমরা জানি যে একটি সরকার 5 বছর মেয়াদি এই হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাদের লং টার্ম প্ল্যান থাকে। সেটি তাদের বড় মাপের পরিকল্পনা কী, লং টার্ম প্ল্যান কী? আমার ধারণা এটি তারেক রহমান সাহেব নির্বাচনের 2 বছর অন্তত পূর্বে বা তারও পূর্বে তিনি তার 31 দফায় উল্লেখ করেছেন যে তিনি ভবিষ্যতে কেমন বাংলাদেশ সৃষ্টিতে অবদান রাখতে চান। পাশাপাশি জুলাই সনদে আরও কিছু বিষয় সংযুক্ত হয়েছে। এছাড়া তিনি নির্বাচনী প্রচার অভিযানকালে সারা বাংলাদেশ যখন তিনি সফর করেছেন, সেখানে তিনি নিশ্চয়ই নিত্য নতুন চাহিদা, সম্ভাবনা এগুলো তিনি জেনে এসেছেন, সংকটগুলো তিনি জেনে এসেছেন। ফলে তার ভিত্তিতে হয়তো নতুন কিছু সংযোজন হবে। এগুলো অনেকগুলোই লং টার্ম প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান বা ইমিডিয়েট যেগুলো তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে তার সরকারের জন্য, তার মন্ত্রিসভার জন্য, সেগুলোই আমরা একটু উল্লেখ করতে চাই এবং আমাদের প্রত্যাশার কথা বলতে চাই। আমরা জানি 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের হয়তো 2 দিনের মাথায় পবিত্র রমজান শুরু হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বড় ধরনের অ্যাসাইনমেন্ট। এবং এই রমজানে যে সংকটগুলো বাংলাদেশের মানুষ ফেস করে তারই ভিত্তিতে বলি, আমার মনে হয় ইমিডিয়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য, যেটির লাগাম টেনে ধরা দরকার। আমরা যতটুকু জানি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার বাণিজ্য মন্ত্রণালয় সহ কানেক্টিং অন্যান্য মন্ত্রণালয়, তারা পর্যাপ্ত পণ্য, রমজানে বিশেষ করে যেগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত পণ্য তারা আমদানি করে তাদের মজুত আছে। এটিকে প্রপার ম্যানেজমেন্ট এবং মাঠ পর্যায়ে সততা নিশ্চিত করা, মুনাফাভোগী মজুতদারদের কবল থেকে জনগণকে স্বস্তি দেওয়া, এটি তারেক রহমান সাহেবের জন্য ইমিডিয়েট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি ভবিষ্যৎ সরকার এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ করে এই রমজান মাসটি জনগণকে স্বস্তি দিতে সক্ষম হবে। তাহলেই আমরা যে বলি মর্নিং শোজ দ্য ডেজ, প্রথমেই যদি একটি ভালো কাজের সূচনা দিয়ে সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে, জনগণ সরকারের সমর্থন অব্যাহতভাবে পাবে, এটি আমরা ধরে নিতে পারি। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইমিডিয়েট চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা জানি বিগত দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ঠ্যাঙ্গাড়ে বাহিনী হিসাবে যেভাবে ব্যবহার করা হয়েছে, তাতে এই বাহিনীর ইমেজ পুরোপুরি ড্যামেজ এবং পরবর্তীতে আন্দোলনকারীদের মুখে তাদের মনোবল পুরোপুরি ভেঙে গেছে। তাদের অপকর্মের বিপরীতে আন্দোলনকারীদের যে তৎপরতা,
সে কারণেও পুলিশ বাহিনীর মনোবল ড্যামেজ হয়েছে বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সঠিকভাবে পারফর্ম করতে পারেননি। এবং যেটা বলা বাহুল্য, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি মাত্রায় ব্যবহার করতে তারা সক্ষম হননি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভঙ্গুর। এর মধ্যে নতুন একটি সরকার আসার পরে সরকারি দলের নিচের টায়ারের অবাধ্য এবং যারা রাজনীতি আদর্শ এগুলো বোঝেন না, শুধু লোভের এবং লাভের এই যে লম্বা জিহ্বা বের করে যারা রাষ্ট্রকে চুষে খেতে চান, সেই ধরনের নিচের টায়ারের কর্মীদের লাগাম টেনে ধরা, আইনশৃঙ্খলা রক্ষাকে জনগণের স্বস্তির মধ্যে নিয়ে আসা, এটি সবচেয়ে বিগ অ্যাসাইনমেন্ট এই নবগঠিত সরকারের জন্য। আশা করি সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিটিকে একটা নিয়ন্ত্রণে আনতে হবে। তৃতীয় হলো সেহারি, ইফতার এবং তারাবির নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এটি কিন্তু মানুষের একটি বড় চাহিদা। বিশেষ করে আমরা জানি গরম সমাগত, ফলে এই বিষয়টি কিন্তু খুব আলোচনায় আসবে। যদিও বিষয়টি বড় করে আলোচনা করা হয় না, কিন্তু খুবই আলোচনায় আসবে। প্রতিটি মানুষ এর দ্বারা আক্রান্ত হলে তারা কষ্ট পাবেন, তারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করবেন। আর এখানে যদি স্বস্তি পান, তারা সরকারের প্রশংসা করবেন, সরকারকে তারা সমর্থন অব্যাহত রাখবেন। এরপরে একটু পরে হলো, এটাও একটি ইমিডিয়েট চ্যালেঞ্জ, এটি এখনই ম্যানেজমেন্ট করতে হবে। সেটি হলো ঈদে আমরা জানি বিপুল সংখ্যক মানুষ তারা ঘরে ফেরেন, নারীর টানে তারা বাড়ি ফেরেন। এটি একটা ঐতিহ্যের অংশ। এই ফেস্টিভ্যাল থেকে বিশেষ করে গ্রামে যাওয়ার জন্য উন্মুখ মানুষ এই সময় তারা একবারে কয়েক কোটি মানুষ তারা গ্রামের পানে ছোটেন। ফলে এই যে যোগাযোগ ব্যবস্থাপনা, বিশেষ করে সড়ক পথে, রেলপথে, অন্যান্য নৌপথে, এই জায়গাগুলোতে এখন থেকেই অ্যাকশন প্ল্যান প্রপারলি নিতে হবে। গত দুইবারের ঈদ যাত্রা মোটামুটি জনগণকে স্বস্তি দিতে পেরেছে, তার থেকেও ভালো করার সুযোগ আছে। আমি আশা করি, আমরা নাগরিকরা আশা করি, ভবিষ্যৎ এই যে ইমিডিয়েট ভবিষ্যৎ যে সরকার, তারা এইটিকেও তাদের কাজের আমলে আনবেন। অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রমজান মাস এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত আয়ত্তে আনা, বিদ্যুতে নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং ঈদে ঘরমুখ মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, এই চারটি ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান সরকারকে অবশ্যই নিতে হবে এবং সেটি প্রপারলি বাস্তবায়ন করতে হবে। তারপরে লং টার্মে যে কথাগুলো আমরা জানি উচ্চারণ হয়, একটা হলো এই যে জুলাই চার্টার যেটি আমরা স্বাক্ষর করেছি, তার ভিত্তিতে রাষ্ট্রে এবং অন্যান্য স্থানে প্রয়োজনীয় প্রপার সংস্কার, যেটি রাষ্ট্রকে একটি নতুন মাত্রা দেবে, রাষ্ট্রের গণতন্ত্রকে সমৃদ্ধ হৃষ্টপুষ্ট করবে। সে ব্যাপারে লং টার্মে নিশ্চয়ই বিএনপি সরকার ভালো করবে, আমরা প্রত্যাশা করি, যেহেতু তাদের পূর্ব প্রতিশ্রুতি আছে। এছাড়া আমরা জানি সুশাসন, গুড গভর্নেন্স, এটি সর্বস্তরে, ঘুষ, দুর্নীতি, অব্যবস্থাপনা, ক্ষমতার দাপট, এগুলো যেন বিএনপির ভবিষ্যৎ সরকারকে খুব বেশি আক্রান্ত না করতে পারে। জাতিগতভাবে আমাদের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের দুর্বলতা আছে, সরকারকে এক্ষেত্রে কঠোরতা আরোপ করে সেই দুর্বলতা নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার, বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়, সেই ন্যায় বিচার ব্যবস্থাকে পরিপূর্ণরূপে স্বাধীন করে যাতে জনগণ সুবিচার পায়, ন্যায় বিচার পায়, সে ব্যাপারে বিএনপি সরকারকে অবশ্যই সেই বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে কঠোর অবস্থান নিতে হবে। এই প্রত্যাশার কথাটুকু জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আমরা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাফল্য কামনা করি। তারেক রহমানের মাথায় থাকবে, তার পিতা একজন সৎ শাসক ছিলেন, জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ ছিলেন। তার মাতা কি উচ্চতায় পৌঁছেছিলেন সম্মানের দিক থেকে, এটিও তার মাথায় থাকবে। ফলে পিতার মাতার সেই আদর্শ, সেই চারিত্রিক বৈশিষ্ট্য, সেই গুণাবলী, এগুলোকে সঙ্গী করে তারেক রহমান নিঃসন্দেহে পিতামাতাকে ছাড়িয়ে আরও অনেক ভালো রাষ্ট্র পরিচালনার উদাহরণ তৈরি করতে সক্ষম হবেন, এই প্রত্যাশা থেকে শেষ করছি। ধন্যবাদ।